এটাই নিউজ দেখছেন। হ্যাপেনিং পয়েন্টের সাথে আছে আমি তাসফিয়া তামান্না। আজ আমরা কথা বলবো পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সুরক্ষা, এই বিষয় নিয়ে কথা বলবো সাগরিকা নাসরিনের সঙ্গে, লেখক এবং সমাজকর্মী। আপনাকে স্বাগত আমাদের আয়োজনে। ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রথমে একটু জানতে চাই, আপনি পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সুরক্ষা নিয়ে কাজ করছেন। পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের মধ্যে কাদেরকে নিয়ে কাজ করছেন, বা পিছিয়ে পড়া জনগোষ্ঠী আসলে কারা, এটার বিস্তারটা আসলে কত দূর পর্যন্ত আমরা বলবো? ধন্যবাদ। পিছিয়ে পড়া জনগোষ্ঠী বলতে পিছিয়ে পড়া মূল স্রোতে যারা নেই তারাই তো পিছিয়ে পড়া। যেমন আমি মনে করি যে আমাদের দেশে কিন্তু পথশিশু আছে, অনেক পথশিশু আছে এবং তারা শিক্ষা পাচ্ছে না। তাদের কারো বাবা আছে, কারো মা নেই, এরকম তাদের পারিবারিক যথেষ্ট অনেক শিশু পারিবারিক জটিলতার মধ্য দিয়ে তার জীবনযাপন করছে। তো এই পথ শিশুদের আমি বলবো যে এদেরকে মূল স্রোতে আমাদের কীভাবে আমরা তাদেরকে জায়গা করে দিতে পারি, এই জন্য আমি পথ শিশু নিয়ে কাজ করতে আমি পছন্দ করি। আর তৃতীয় লিঙ্গের মানুষগুলো কিন্তু পিছিয়ে পড়া, এরা পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, পরিবার এদেরকে নিজের মনে করে না। এবং যদি পরিবারও তাকে চায় যে সে পরিবারে থাকুক, কিন্তু চারপাশের মানুষগুলো তাদেরকে এমনভাবে হেনস্থা করে, এমনভাবে পারিবারিকভাবে সবাই কিন্তু একজন তৃতীয় পড়া মানুষের যে পরিবার বিভিন্নভাবে তারা সমাজের মানে কটু দৃষ্টির শিকার হয়। তো সেই দিক থেকে তৃতীয় লিঙ্গের মানুষগুলো পিছিয়ে পড়া আমি বলবো। আর আমি এই পথশিশু, তৃতীয় লিঙ্গের মানুষ, নারী বা কিংবা বেকার যুবক, এদের নিয়ে আমি কাজ করতে ভালোবাসি। অ্যান্ড পিছিয়ে পড়া আপনি বলবেন কি আমি জানি না, কিন্তু এদের জন্য কাজ করতে আমার ভালো লাগে। এজন্য আমি পাঠশালা করেছি। আমার 7টি পাঠশালা কাজ করছে। আমার কাছে মনে হয়েছে যে না, এই পাঠশালা শুধু পাঠশালা না, আমার এখানে 7টি পাঠশালায় কিন্তু 300-র উপরে বাচ্চা আছে, পথশিশু যারা স্কুলে যায়নি, তারা বিভিন্ন জায়গায় কাজ করে। অনেক বাচ্চা কিন্তু ভিক্ষে করতো রাস্তায়, তাদেরকে আমরা জড়ো করে বিভিন্ন জেলাতে আমরা পাঠশালাগুলো করেছি এবং আরও পাঠশালা করার ইচ্ছা আছে। তো এই পথ শিশুগুলোকে আমি বস্তিতে গিয়ে দেখেছি যে তারা কিন্তু একটা রুমের মধ্যে বাবা মা দাদা দাদি মানে অনেক লোকজন একটা রুমের মধ্যে থাকে। তো এটা কিন্তু এই 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 যে যে আমাদের যে পথ শিশুগুলো যেভাবে থাকে এবং রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, তারপরে তারা বিভিন্ন কিছু কোরায়, অনেক অনেক কিছু তাদের এভাবে জীবিকা নির্বাহ করে। এবং বস্তির মধ্যে আপনি গিয়ে দেখবেন যে একটা ওখানে কিন্তু মানে বাথরুম যেগুলো আছে ওগুলো অনেকে মিলে একটা জায়গা ওপেন। হ্যাঁ, অনেক অনেক বস্তিতে আমি দেখেছি যে ওপেন এটা। তো এই যে ওপেননেস থেকে কিন্তু আমাদের বাচ্চারা কিন্তু অনেক অ্যাডভান্স হয়ে যাচ্ছে, মানসিক বিকাশটা হচ্ছে না। একটা শিশুর মতো থাকবে, একটা শিশু পড়াশোনা করবে, তার সে সুস্থ একটা মানসিক একটা বিকাশ তার হবে। তো এটি মনে হয়েছে যে আমাদের আরও সচেতন হওয়া দরকার। এই সচেতনতার জায়গাটি আমি তৈরি করার আমার ইচ্ছা, যে আমাদের মায়েদের কিন্তু অনেক কিছু করার আছে। আমাদের মায়েরা, যেমন আপনি জানেন যে নেপোলিয়ন বলেছেন যে আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাকে শিক্ষিত জাতি দিব। কিন্তু আপনার কি মনে হয় যে আমাদের মায়েরা এতটা সচেতন? শিক্ষিত কিন্তু আছে আমাদের দেশে, কিন্তু শিক্ষিত লোকের কিন্তু সংকট নেই। কি সকলকে সচেতন করতে পেরেছে? হ্যাঁ, সেটাই প্রশ্ন, যে আমাদের এত সার্টিফিকেট, এত কিছু আছে, শিক্ষিত আমাদের মায়েরা কিন্তু শিক্ষিত কিন্তু সচেতন কিনা, সেই সচেতনতার জায়গাটি তৈরি করা উচিত। কারণ আমরা যারা অভিভাবক আছি, তা আমাদের শিশুরা তো আমাকে দেখে শিখছে, আমার বাচ্চা তো আমাকেই ফলো করছে। আমি যেটা বলছি, আমার নিজের বাচ্চাও দেখেছে যে আমি যেটা বলছি ওটাই কিন্তু সে আবার পরে বলার চেষ্টা করছে। আমি যেমন আমাদের দেশে যদি আমরা অনেকে বলে যে হ্যাঁ বাবা দুর্নীতি করছে বা মা দুর্নীতির সাথে জড়িত বা ডিসঅনেস্ট, তখন কিন্তু আমাদের এই প্রশ্নটা কিন্তু আসে যে আমার বাচ্চা আমাকে কিভাবে দেখছে। তো প্রতিটি আমরা বাইরে আমাদের মানুষ কীভাবে ভাবলো না ভাবলো, কিন্তু আমার শিশুর কাছে যেন আমি ভালো থাকি, আমি একেবারে ফেরেস্তা যেন থাকতে পারি আমার বাচ্চাটির কাছে। তো এরকম আমি বলবো যে আমাদের শুধু যে বস্তিতে বা লোয়ার ক্লাসেই যে শুধু পিছিয়ে পড়া শিশু তা না, আমাদের যারা আমরা ওয়েল অফ ফ্যামিলির যারা আছে তাদের বাচ্চাদেরকেও কিন্তু বিকাশ প্রয়োজন। এদিক থেকে তারা কি মানসিকভাবে কিন্তু আরও যেন এগিয়ে যেতে পারে। তো এগুলোকে পিছিয়ে পড়া বলতে এগুলোই বোঝা যায় যে আমাদের মানসিক বিকাশ, আমাদের 71 সালে আমরা স্বাধীন হয়েছি, এত বছর গেছে, আমরা কি সেই শিশুদের বিকাশ কিংবা তৃতীয় লিঙ্গের বিকাশ বা নারীদের যে জায়গাটি মানে বিকাশ হওয়ার যতটুকু উচিত ছিল সেটুকুই হয়েছে কিনা, এটা আমাদের ভাবতে হবে। মানে এবং এই জন্যই আমি পথশিশু, তৃতীয় লিঙ্গের মানুষ, নারীদের আমরা প্রত্যেকটি স্কুলে কিন্তু যে পথশিশুর স্কুলগুলোতে কিন্তু আমরা যারা একদম পড়াশোনা করছে যে ছেলে মেয়েগুলো যুবক যারা,
তাদেরকে আমরা কিন্তু টিচার হিসেবে ওখানে কাজ করছি। এতে করে কি হচ্ছে যে আমার কিছু বেকার যুবক, কর্মসংস্থান, কিছু বেকার যুবক কিন্তু ওখানে কাজ করছে। আর ওখানে মায়েরা গ্যাদারিং, মায়েদের একটা বড় গ্যাদারিং হচ্ছে। আমাদের গ্রামে দেখেন, গ্রামের মেয়েরা কোথায় যাবে? ছেলেগুলো কিন্তু কোথায় টং দোকানে গিয়ে চা খাচ্ছে, ওখানে আড্ডাবাজি করছে, হাতি ঘোড়া মারছে, তাই না? কিন্তু মায়েরা কোথায় যাচ্ছে? মেয়েরা জায়গায়, মেয়েদের কিন্তু একটা অ্যাসোসিয়েশন নেই। তো আমি যে স্কুলগুলোকে আমি এভাবে করেছি যে স্কুলে বাচ্চারা আসবে, যারা শিশু বাচ্চারা আসবে, মায়েরা ওখানে বসার একটা জায়গা থাকবে, ওখানে তারা বিভিন্ন বিষয় নিয়ে তারা আলোচনা করবে, তারা কীভাবে কর্মসংস্থান, মানে ঘরের কাজ করছে, ঘরের কাজে বাইরে কিন্তু আমাদের মায়েদের মানে অনেক সময় থাকে হাতে। তখন মায়েরা কী করছে? যে মা চাকরিজীবী না, সে কী করছে? সে যেন কাজে ব্যস্ত থাকে। কাজে ব্যস্ত থাকলে সে কিন্তু পরচর্চা করবে না। হ্যাঁ, তাই এটাই আমি চাই যে মায়েরাও কাজ করুক। সেম টাইম যারা বৃদ্ধ মহিলা যারা আছেন, এই বৃদ্ধ মহিলাদেরকে আমি দেখেছি, গ্রামে গ্রামে ঘুরে দেখেছি যে এই বৃদ্ধা যারা আছেন, বৃদ্ধরা কিন্তু মসজিদে যাচ্ছেন বা কোনো একটা হাটে বাজারে গিয়ে গল্প করছেন বন্ধু বান্ধবের সাথে, কিন্তু এই যে বৃদ্ধা যারা, তাদের কিন্তু যাওয়ার কোনো জায়গা নেই, তাদের কথা কেউ শুনছে না, তাদেরকে কেউ সময় দিচ্ছে না। তো আমি শুধু স্কুলগুলো, শুধু স্কুল না, আমার ওখানে কিন্তু শিশুদের যেমন একটা জায়গা হয়েছে, তেমনি বেকার যুবকরাও এনগেজ হয়েছে, মায়েরা এনগেজ হয়েছে, বৃদ্ধা মহিলা এনগেজ হয়েছে, এবং প্রত্যেকটি স্কুলে কিন্তু আমি তৃতীয় লিঙ্গের মানে টিচার আছে আমার। ওরা আসে, ওরা ক্লাস নেয়, এবং আপনি জেনে আনন্দিত হবেন যে আমাদের যারা তৃতীয় লিঙ্গের মানুষ যারা আছেন, তাদেরকে কিন্তু বিভিন্ন পেশায় কিন্তু তারা ভালো করতে পারছে না। যেমন আমারই পরিচিত যারা আছে, তারা ড্রাইভিং শিখেছে, লাইসেন্স আছে, কিন্তু কেউ তাদেরকে সাহস করে কিন্তু চাকরি দিচ্ছে না। আমি অনেক চেষ্টা করেছি, যে আমাদের বুলবুলি আছে, রাখি আছে, এদেরকে আমরা কিন্তু চেয়েছি যে এরা ড্রাইভিং শিখেছে, এরা কিন্তু চাকরি করুক, কিন্তু তৃতীয় লিঙ্গের মানুষ এদেরকে কিন্তু চাকরি, আমরা নর্মাল মানুষ কিন্তু আমরা চাচ্ছি না যে ড্রাইভার একজন থার্ড জেন্ডার হোক। তো তাহলে কি করবে সে? তো আমার কাছে যেটা ধরা পড়েছে, দুটো প্রফেশন আমি পছন্দের, আমার দুটো প্রফেশন ফর থার্ড জেন্ডার। সেটা হলো, একটা হলো ফ্রিল্যান্সিং, সে পর্দার আড়ালে ফ্রিল্যান্সিং করতে পারে, আর একটা হলো টিচিং। তো আমার এই যে পাঠশালাগুলোতে কিন্তু তৃতীয় লিঙ্গের মানুষগুলোকে আমি চেষ্টা করি যে তাদেরকে কিভাবে ওখানে প্রোভাইড করা যায়, এভাবে একটু একটু করে। এখন আসলে কি মানে 10-এর লাঠি 1-এর বোঝা, তো আমরা সবাই মিলে যদি একটু করতে পারি সবার জন্য, এই পথশিশু, থার্ড জেন্ডার, আমার মনে হয় যে অনেক দূর আমরা যেতে পারবো। এই পিছিয়ে পড়া জনগোষ্ঠী নিয়ে কাজ করবেন বা তৃতীয় লিঙ্গ নিয়ে কাজ করবেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে আপনি বললেন যে পথশিশু, এদেরকে নিয়ে কাজ করবেন, পথশিশুদেরকে নিয়ে কাজ করে অনেক সংগঠন রয়েছে, তৃতীয় লিঙ্গ নিয়ে কাজ করবেন, এটা কিভাবে মাথায় এলো? কখন থেকে অনুভব করলেন যেটা নিয়ে আসলে কাজ করা উচিত? আমি যেহেতু লেখার আমার এবছর বইমেলায় আমার 26তম বইটি এসছে। তো আমি লিখতে গিয়ে আমি 2020-এ মানে কোভিডের আগে যে বইমেলা, তো ওখানে আমার বইমেলার মধ্যেই আলোচনা হলো যে আপনি লিখছেন, তাহলে কেন আপনি তৃতীয় লিঙ্গের মানুষ নিয়েও লিখতে পারেন। মেলাতে কিন্তু তৃতীয় লিঙ্গের মানুষ যায়, ওরা অনেক সময় চাঁদা নেয় বা কালেকশন করে, ওখানে মেলার মধ্যেও কিন্তু এটা আছে। তো এভাবে একটা আলোচনা হলো যে আপনি তৃতীয় লিঙ্গের মানুষ নিয়ে লিখছেন না কেন। তখন আমার 2020-এর মেলাতেই, মানে বইমেলাতেই আমার কাছে মনে হয়েছে না, তৃতীয় লিঙ্গের মানুষটা আমি লিখবো। এরপরে কোভিড শুরু হয়ে গেল, মানে সারা দেশে লকডাউন একদম। তখন আমাদের যে মিরপুরে যে তৃতীয় লিঙ্গের যে লিডার আছে, আমরা যাদেরকে বলি মানে গুরুমা যাদেরকে বলি, রাখির সাথে তখন আমার যোগাযোগ হলো। রাখি তখন ওদের কালেকশনটাও বন্ধ, ওরা খুব ফ্রি টাইম ছিল ওদের হাতে, আর আমারও অফিস বন্ধ। তো ওই লেখালেখির জন্যই আমি রাখির সাথে রাত দিন কথা বলতাম, এমনও হয়ে গেছে যে সারা রাত কথা বলেছি। হ্যাঁ, আমি বুঝতে চেষ্টা করেছি যে তৃতীয় লিঙ্গের মানুষ সম্পর্কে কিন্তু আমাদের ধারণা কিন্তু কম, এটা অনেকেই স্বীকার করবেন। কিন্তু আমি চেষ্টা করেছি যে এই যে আমি যে লকডাউনে বন্দি আছি, এই সময়টাকে আমি কাজে লাগাবো। পরে রাখির সাথে আমার মানে দিনে রাতে প্রচুর কথা হতো, আমি লিখতাম, ওই নোট রাখতাম, যে প্রতিটা বিষয়ে আমি নোট নিতাম, যে ওর যে শিষ্যগুলো আছে, এক একটা শিষ্য এক একটা ফ্যামিলি থেকে এসছে, এবং তাদের কি জীবনের কি ইতিহাস, তাদের ঘাত প্রতিঘাত, তাদের বঞ্চনা হাহাকারের যে একটা অতীত, প্রত্যেকটি তৃতীয় লিঙ্গের মানুষের কিন্তু একটা কঠিন, মানে একটা যন্ত্রণার অতীত আছে। এটি কিন্তু আমরা সাধারণ মানুষ জানি না, অনেক কিছু আছে। এই বিষয়গুলো ও আমার সাথে শেয়ার করেছে, শুধু ও না, ওর শিষ্যরাও আমি শেয়ার করেছে। এরপরে আমার কাছে ও বললো যে আমার ত্রাণের দরকার, কারণ আমাদের কালেকশনটা বন্ধ, আমরা খাবো কি। তখন আমি বিভিন্ন জায়গায় যোগাযোগ করে আমি তাদের জন্য ত্রাণের ব্যবস্থা করেছি। পাশাপাশি তার পরবর্তীতে তাদেরকে আমি বলছি, তোমরা যেহেতু বসে আছো, তোমরা একটা কিছু করো, সময়টাকে কাজে লাগাও। এরপরে তাদেরকে খাতা কলম দেওয়া হলো, ওই লকডাউনের মধ্যে দোকান খুলে খাতা কলম বের করা হলো। আমার এক ছোটো ভাই তখন এই কাজটা করে দিয়েছে। তো
তো ও খাতা কলম দেওয়ার পরে আমি তৃতীয় মানুষ যারা ছিল মিরপুরের সাইডটা আমার সবাইকে কিন্তু বিলি করা হয়েছে। তো ওর মধ্যে দেখলাম যে ওদের লেখাপড়ায় অতটা আগ্রহ দেখলাম না। আমাকে একদিন বললো যে আপা আপনি আমাদের টয়লেট পরিষ্কার করতে দেন, কিন্তু পড়তে বলেন না। এই বিষয়গুলো নিয়ে আরো জানবো একটা ছোট্ট বিরতি থেকে ফিরে। দর্শক, হ্যাপেনিং পয়েন্টের সময় হলো একটি বিরতি নিয়ে, আর আমাদের সাথেই থাকুন। বিরতির পর আরও একবার স্বাগত হ্যাপেনিং পয়েন্টের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সুরক্ষা নিয়ে কথা বলছিলাম সাগরিকা নাসরিনের সঙ্গে, লেখক এবং সমাজকর্মী। জানতে চাচ্ছিলাম, আপনি থার্ড জেন্ডার নিয়ে বলছিলেন যে তাদের পড়াশোনার আগ্রহটা আসলে কম, এর পরের গল্পটা জানতে চাই। হ্যাঁ, আমি যখন দেখলাম যে তারা আসলে পড়তে চাচ্ছে না, তখন আমার কাছে মনে হচ্ছে তাহলে কী তাদেরকে কিছু মানে ব্যস্ত রাখতে হবে। আসলে ব্যস্ততা কিন্তু একটা মানুষের জন্য আশীর্বাদ। যার ব্যস্ততা নেই সে তো, আমি মনে করি যে সে তার মানে খুব দুর্ভাগ্যবান। তো ওদেরকে তখন বলে তাহলে তোমরা কী করতে চাচ্ছ? তখন বলে যে আমরা তো সেলাই করি, তাহলে এই সময় আমি সেলাই শিখতে পারি। এরপরে তাদেরকে আমি মেশিন কেনার ব্যবস্থা করলাম, এবং ত্রাণ বিভিন্ন জায়গা থেকে ত্রাণ যখন পাঠিয়েছিল ওদের জন্য কিছু বিকাশ নাম্বারে কিছু টাকাও এসেছিলো, 84,000 টাকার মতো, আমার এখনও মনে আছে। তখন ওদেরকে আমরা মেশিন কিনে দিলাম, মাস্টার রেখে দিলাম, একটা বস্তিতে 2টা রুম নিলাম, মিরপুর 2 নম্বরে খালেক মিয়ার বস্তিতে। তো ওখান থেকে সেলাইয়ের প্রশিক্ষণ শুরু হলো ওদের। তো ওরা দেখলাম যে অল্প সময়ে ওরা ভালো করেছে, সেলাইটা ভালো করেছে। পরে আমি আমার পরিচিত যারা ছিল তাদেরকে বললাম তোমরা অর্ডার দাও, ওরা তো এখন এই সেলাইটা শিখেছে। তখন অর্ডারও আসলো। ওরা একজন শিল্পপতি আমার পরিচিত, তাকে বললাম যে আপনি বস্তির মধ্যে তাকে দাওয়াত দিলাম যে আপনি দেখেন থার্ড জেন্ডার, এই তখন প্রচুর কোভিড একদম মে জুনের দিকে আর কি। তখন তাকে বললাম যে আপনি আসেন, দেখেন এদের অবস্থাটা, আপনি তাদের জন্য একটা একটা গার্মেন্টসের ব্যবস্থা করে দেন, একটা ফ্লোর দেন, তাহলে ওরা গার্মেন্টস করতে পারবে, বড় করে একটু করতে পারবে। তা উনি সেটা করেছেন। হ্যাঁ, তারপরে ওখানে আমাদের 4 তলায় একটা গার্মেন্টস হলো, বেশ ভালোই আমরা রান করলাম। তো এখন গার্মেন্টস, এরপর তো কোভিড আসতে ধীরে ধীরে কোভিড চলে গেল। ইয়েতে কোভিড চলে যাবার পরে আমরা একটা একটা ফাউন্ডেশন আমাকে বললো যে তারা খাবার প্রোগ্রাম করতে চায় মিরপুর 2 নম্বরে, মানে সাধারণ মানুষকে খাওয়াতে চায়। তখন আমি রাখিকে বললাম, যে গুরুমা ছিল মিরপুর 2 নম্বরে, ওকে বললাম তাহলে খাবারের ব্যবস্থা করো। প্রতিদিন আমরা 350 লোকের খাবারের আয়োজন করতাম, বাটি করে দিলাম, ওই বাটিতে খাবার নিয়ে যেত, অনেক গরিব মানুষ আসতো। তাই এখন এর একটা ছোট্ট ঘটনা আছে। রাখি একদিন আমাকে বললো, জাপা আমার হাত থেকে খাবার নিতে এসছে একজন ভদ্রমহিলা, তা আমি তার বাসায় একদিন ভাড়া ছিলাম। তা একদিন সে বাস থেকে আমাকে বের করে দিয়েছিল, কারণ আমি থার্ড জেন্ডার বলে, আমাকে হিজড়া বলে আমাকে গালি দিয়ে ওকে বের করে দিয়েছিল। আজকে সেই ভদ্রমহিলা আজকে আমার হাত থেকে খাবার নিল। হ্যাঁ, তাই ওটা খুবই মানে ও খুব করে বললো যে এরকম মানুষের অবস্থা কখন কি হয় বলতে পারে না। তো এখন আমি দেখলাম ওই খাবার নিতে আসা যে মানুষগুলো, ওর মধ্যে অনেক বাচ্চা ছিল, শিশু ছিল। তো যখন আমি বললাম যে রাখি তুমি তাহলে মানে শিশুদেরকে খাবার দিচ্ছ, ফ্রি খাবার কেন দিব? ফ্রিতে কোনো কিছু ভালো না। আমি কিন্তু ফ্রি এটাকে খুব অপছন্দ করি, ভিক্ষাটাকে অপছন্দ করি। টিপস বলেন, ভিক্ষা বলেন, বকশিস বলেন, এগুলো কিন্তু আসলে ভালো না। আমি তো কাজ করে, আমি পরিশ্রম করে আমি চলবো। আমার আমার এটা আমার নিজস্ব একটা ধ্যান ধারণা যে কেন আমি ফ্রি খেতে যাব। তখন বললাম বাচ্চাদেরকে তাহলে তুমি একটু পড়াও। তখন আমরা নিচতলাটায় 4 তলা গার্মেন্টস, নিচতলায় আমরা পাঠশালা শুরু করি বাচ্চাদের জন্য। ওটাই প্রথম পাঠশালা মিরপুর 2 নম্বরে। এরপরে রাজবাড়িতে, হ্যাঁ 2020-এ, এরপর রাজবাড়িতে পাঠশালা হলো, বসুন্ধরায় হয়েছে। এখন 7টা পাঠশালা, সুনামগঞ্জে আমাদের পাঠশালা আছে, নারায়ণগঞ্জে আছে, মুন্সিগঞ্জে, বিভিন্ন জায়গায় পাঠশালা হয়েছে। আমার বাড়ি বাগেরহাটেও পাঠশালা আমি করেছি। তো এই যে শিশুদের নিয়ে তখন কিন্তু আবার কাজ করলাম। প্রথমে কিন্তু আমার শুরুটা কিন্তু থার্ড জেন্ডার নিয়ে কাজের শুরুটা, এবং এরপরে শিশুরা আসলো। শিশুদের এখন দেখলাম যে শিশুদের যে পাঠশালাগুলোই কিন্তু আমার একটা সোশ্যাল একটা গ্যাদারিং হচ্ছে। হ্যাঁ, এখানে আমরা কিন্তু ওখানে মাঝে মাঝে আমরা যাই, ওখানে মায়েদেরকে নিয়ে বসি, সোশ্যাল যে অ্যাওয়ারনেস যেটি নারীদের, এটাও কিন্তু আমরা করছি। এবং আমরা বন্যার্তদের কিন্তু আমরা ত্রাণ বিতরণ করেছি, আমরা হেলথ ক্যাম্প করছি, বিভিন্ন জায়গায় হেলথ ক্যাম্প করে। স্বাস্থ্য তো একটা সচেতনতা আমাদের নারীদের মধ্যে কিন্তু আরও দরকার, অনেক বেশি দরকার।
এই যে কাজ করছেন থার্ড জেন্ডার নিয়ে, পিছিয়ে পড়া জনগোষ্ঠী নিয়ে কাজ করছেন, কখনো বেসরকারিভাবে কাজ করছেন, কোনো দিন কি কোনো অসঙ্গতির মধ্যে পড়েছেন, কোনো অস্বাভাবিক কোনো ঘটনা ঘটেছে কিনা বা কোনো বাধার মধ্যে পড়েছেন কিনা? না, বাধার মধ্যে আসলে কি আপনি যদি বোঝাতে পারেন, আমরা কিন্তু সবাই প্রত্যেকটি, আমি বিশ্বাস করি প্রত্যেকটি মানুষের মধ্যে একটা শিশু বাস করে। প্রত্যেকেই, আপনি যতই বলেন যে এই মানুষটা খুব খারাপ, এই মানুষটা সন্ত্রাসী, যাই বলেন না কেন, আমার বিশ্বাস না প্রত্যেকটা মানুষের মধ্যেই একটা শিশুর মতো একটা সুন্দর মন আছে। তো এটি যদি আপনি বোঝাতে পারেন, হ্যাঁ, আমি তো মনে করি যে না, এই এই শিশুদের জন্য কাজ করতে কিন্তু অনেকে এগিয়ে আসছেন। উদ্যোগটা নেওয়া কিন্তু খুবই জরুরি। আমি সবসময় আমাদের টিচারদেরকে বলি, আমরা গ্রুপ কলে কথা বলি, সন্ধ্যার পরে কিন্তু সব টিচারদের সাথে গ্রুপ কলে কথা হয়। তো আমি সবসময় কয়েকটা কথা বলি তাদেরকে, যে শান্ত সমুদ্রে দক্ষ নাবিক হওয়া যায় না। তা তুমি যদি মনে করো তোমার ফিল্ড তৈরি, তাহলে কিন্তু হবে না, তোমাকে ফিল্ড তৈরি করতে হবে, উদ্যোগী হতে হবে। হ্যাঁ, যে আমি উদ্যোক্তা, এখন যেটা আমরা কিন্তু সবসময় একটা কথা শুনি যে উদ্যোক্তা হতে হবে। তা আপনাকে সাহস করে রাস্তায় নামতে হবে। এবং আমি আমার যারা সংগঠনের সাথে জড়িত যারা আছে তাদেরকে বলি যে তুই উদ্যোক্তা হও, এবং পৃথিবী কিন্তু সাহসী মানুষের জন্য, মানুষের জন্য কিছু করতে হবে, আপনি যেখানেই থাকেন না কেন। আমাদের স্কুলগুলোর সাথে কিন্তু অনেক গৃহিণী জড়িত, অনেক মায়েরা জড়িত। তো এই যে সাহস করে তারা কিন্তু বেরিয়ে আসতে হবে, মানে সাহস করে রাস্তায় নামতে হবে। রাস্তায় নামলেন না, ঘরে বসে তো আপনি কিছু করতে পারবেন না, আপনাকে মানে সময় দিতে হবে, আপনাকে আর চিন্তার জায়গাটা বড় করতে হবে। আমরা কিন্তু চিন্তায় কিন্তু পিছিয়ে আছি। আমি যেটা চিন্তা করতে পারবো, যে জায়গাটা আমি চিন্তা করব, সেই জায়গায় কিন্তু আমি পৌঁছাতে পারবো, এটা সম্ভব। আমি চিন্তাই করলাম না, তাহলে আমি সেখানে পৌঁছাবো কী করে? তো চিন্তাটা অনেক বড় করতে হবে। আমাদের চিন্তার সংকীর্ণতা আছে, আমি বলবো, এটা বলা ঠিক হচ্ছে কিনা আমি জানি না, যে আমাদের চিন্তায় অনেক সংকীর্ণতা আছে। এই সংকীর্ণতা মানে একদম ঝেড়ে ফেলতে হবে। চিন্তাটাকে বড় করে আমরা মানে মানুষের জন্য করব, এবং আমরা চাই মানুষের জন্য কিন্তু সাহসের অভাব আছে। হ্যাঁ, অনেকে চায় যে হ্যাঁ আমি তো করতে চাই, কিন্তু আমি ওই প্ল্যাটফর্মটা পাই না বা সাহসটা পাই না। তা আমার মনে হয় যে আমাদের সবাই আমরা চেষ্টা করলে পারবো। আমাদের দেশটা তো আমাদের সবারই। আপনি বলছিলেন 26তম বই এবারে বইমেলায় আপনার বেরোচ্ছে, এছাড়া আপনি থার্ড জেন্ডার নিয়েও বই লিখেছেন। থার্ড জেন্ডার নিয়ে যে বইটা লিখেছেন সেই বইয়ের নামও জানতে চাই, বইটা সম্পর্কে জানতে চাই, এবারের বইটা সম্পর্কেও একটু জানতে চাই। আমি তৃতীয় মানুষগুলোকে আসলে কি এদের সাথে কাজ করতে গিয়ে, মানে অনেকে আছে কি যে আমি কাজ করি, তৃতীয় লিঙ্গের মানুষ নিয়ে কাজ করে বলতে ভালোবাসেন, কিন্তু আমি ভিতর থেকে আমার কাছে মনে হয় যে না, আমি ফিল করে আমি যে লেখাগুলো লিখেছি, মানে আমি লেখক হিসেবে যেটা আমি দেখি না সেটা আমি লিখি না। আমি তৃতীয় লিঙ্গের মানুষ নিয়ে আমি 4টা বই লিখেছি। জ্যোৎস্নাময়ী, তবুও হেসেছিল চন্দ্রমুখী, ফিরে ফিরে এসো বিষাদিতা, এবং আটখানা বসতি তাহার, এই 4টা বই আমি লিখেছি তৃতীয় লিঙ্গের মানুষ নিয়ে। তো আমার বইগুলো আমার কাছে মনে হয়েছে যে আমি যেটা দেখেছি সেটাই লিখেছি। আমার বইগুলো পড়লে কিন্তু এটা বোঝা যাবে যে এটা আপনি যা দেখেননি সেটা লিখবেন কী করে, এটা লেখা উচিত না। কল্পনায় আপনি কত দূর যেতে পারবেন, কল্পনাও থাকবে সাথে, লেখকদের তো কল্পনা ছাড়াতে লেখকরা বেঁচে থাকে না। তো এই বইগুলো লিখতে গিয়ে, মানে ওদের সাথে কথা বলতে গিয়ে, মিশতে গিয়ে, আমি একের প্লেটেই ওদের সাথে খাই, এরকম আমার ওদের সাথে রিলেশনটা আমার এরকম। তো আমার মনে হচ্ছে যে তৃতীয় লিঙ্গের মানুষটা আমি একা কেন, আরও অনেকের লেখা উচিত। আমরা কিন্তু ওদেরকে রাস্তায় দেখি, এবং যত নাটক সিনেমাতে না ওদেরকে মানে প্রেজেন্ট ওইভাবে করা হয়নি। ওদেরকে ওরা একটা হাসির খোরাক কেন? সে তো আপনি যেমন সম্মান নিয়ে বাঁচতে চান, সেও তো চায়। তো এটাই প্রত্যেকটি মানুষই তো আশরাফুল মাখলুকাত, তাকে আপনি সম্মান দিবেন না? সে তো আমারই পরিবারের, আমারই ভাই বোন, তাই না? এটা আমার কাছে মনে হয়েছে যে তাদেরকে নিয়ে আরও লেখা উচিত। আর বাস্তবতা নিরিখে আমি লিখেছি। আর এবারের বইমেলায় পাঞ্জেরি থেকে যে বইটি এসছে, সেটি কেউ কথা কয়, এই বইটিও আমি বাস্তবতা নিরিখে লিখেছি। এক যুবকের কাহিনী আছে এখানে, যে যুবকটি আমি মানে তার বাল্য সখীকে কথা দিয়েছিল যে আমি আর কোথাও যাব না, তুমি আমার জন্য, আমার কাছে এতটাই সমর্পণ, নিজেকে বিশ্বাস করে সমর্পিত হয়েছো যে আমার আর কোথাও তোমাকে ছেড়ে বা তোমাকে ভুলে আমি কোথাও আর যাওয়ার সুযোগ নেই। এবং মৃত্যু পর্যন্ত সে ওভাবেই তার কমিটমেন্টটা রেখেছে। যে এখন আমাদের সমাজে যেটি হচ্ছে, রিলসের যুগে, মানে টিকটকের যুগে যেটি হচ্ছে, যে আজকে দেখছি আমরা যে এখানে একটি রিলেশন, ওখানে আরেকটা, 2 দিন পরে এটি নেই, ব্রেকআপ শব্দটি খুব চলে, তাই না? তো এই যে এই ব্রেকআপগুলো হচ্ছে, কেন হচ্ছে? আমাদের তার মানে বিশ্বাসের জায়গাটা কিন্তু আমাদের নড়বড়ে। তো আমি মনে করি যে প্রতিটা জায়গায় আপনার কমিটমেন্ট থাকতে হবে। মানে আসলে দিন শেষে আমি যদি একটা মিথ্যা কথা বলি বা আমি যদি কারোর সাথে প্রতারণা করি, দিন শেষে কিন্তু সেটা কিন্তু আর গোপন থাকে না। আমি বলবো যে মিথ্যাবাদীরা সবচেয়ে বোকা, বা যারা নিজেকে চালাক মনে করে।
আপনার মানে সততা খুব দরকার। এটা না হলে আপনাকে তো চিনে ফেলবে। আমি যদি এক মিথ্যা কথা বলছি, এটা আজকে হোক কালকে হোক একসময় প্রকাশিত হবেই। মানে সত্যটা তো একেবারে জ্বলন্ত একটা আলো, তাই না? এটাকে তো অস্বীকার করা যাবে না। তো সুতরাং আমাদেরকে, আমি মনে করি যে এই বাস্তব ঘটনার ভিত্তিতে আমি লিখেছি। এবারের বইটিও কেউ কথা কয়, এটা পড়লে মানে পাঠক বুঝতে পারবেন যে একদম পড়লে বোঝা যাবে যে কোন ঘটনাকে কেন্দ্র করে লেখা হয়েছে। সেই সাথে এই বইটি কোথায় পাওয়া যাবে সেটিও একটু বলে দিন দর্শকের জন্য। হ্যাঁ, এটা তো পাঞ্জেরি পাবলিকেশনস থেকে প্যাভিলিয়ন বইমেলাতে প্যাভিলিয়ন 29-এ, আর রকমারিতে আপনি অর্ডার করলে অনলাইনে তো পাবেন। অসংখ্য ধন্যবাদ। আপনার সাথে কথা বলে আজকে খুবই ভালো লাগলো। অনেক নতুন বিষয় জানলাম, অনেক নতুন এক্সপেরিয়েন্স আপনার কাছ থেকে জানলাম। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার ধন্যবাদ জন্য। আপনাকে এবং গোটা এটিএন পরিবারকে অনেক ধন্যবাদ আমাকে এখানে সম্মানিত করার জন্য, সুযোগ দেওয়ার জন্য, কথা বলার সুযোগ দিয়েছেন। থ্যাংক ইউ। দর্শক, আজ আমরা কথা বলছিলাম পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সুরক্ষা নিয়ে কথা বলছিলাম সাগরিকা নাসরিনের সঙ্গে, লেখক এবং সমাজকর্মী। আগামী কোনো পর্বে কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সঙ্গেই থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। ধন্যবাদ।